আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। তামান্না মৌ। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। তাপপ্রবাহের কারণে 25 জেলায় শনিবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়। 6 মের পরে কমবে গরম, বলছে আবহাওয়া অফিস। আগুন সন্ত্রাস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি। দাবি ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান রিজভির। আগামী মাস থেকে বিদেশি জনবল নেবে না মালয়েশিয়া সরকার। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে আশা জনশক্তি রপ্তানিকারকদের। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। কুরবানির ঈদের 1.5 মাস আগে থেকেই চড়া মশলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে 1,500 টাকা। পেঁয়াজ, আদা, রসুনের মূল্য ঊর্ধ্বমুখী। এবং প্লাস্টিকের বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিলেই মিলবে নগদ অর্থ। সবুজ ও পরিচ্ছন্ন রাজধানী গড়তে ঢাকা উত্তর সিটির ভিন্নধর্মী উদ্যোগ। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। দেশের চলমান তাপ প্রবাহের কারণে শনিবার দেশের 25টি জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। খুলনা ও রাজশাহী বিভাগের সব জেলা, ঢাকা বিভাগের ঢাকা ও টাঙ্গাইল, চট্টগ্রাম বিভাগের চাঁদপুর, রংপুর বিভাগের রংপুর, কুড়িগ্রাম, দিনাজপুর ও নীলফামারী জেলার সব মাধ্যমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান 4 মে বন্ধ থাকবে। তীব্র তাপ প্রবাহের কারণে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আগামী রোববার থেকে খুলবে প্রাথমিক বিদ্যালয়গুলো। ক্লাস চলবে বেলা 11:30 পর্যন্ত। বন্ধ থাকবে অ্যাসেম্বলি। অপরদিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে প্রাক প্রাথমিকের শ্রেণী কার্যক্রম। সারা দেশে আগামী 6 মে থেকে বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এতে এপ্রিলের ভয়াবহ তাপপ্রবাহ চলতি মাসে ধীরে ধীরে কমবে বলেও জানিয়েছে সংস্থাটি। এদিকে বৃহস্পতিবার রাত থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে দেখা মিলে স্বস্তির বৃষ্টির। তীব্র তাপদাহের পর বহুল আকাঙ্ক্ষিত বৃষ্টি হওয়ায় উচ্ছ্বসিত নগরবাসী। রিপোর্ট মাঝারুল হক মুহাজিরের। এপ্রিল 2024 76 বছরের ইতিহাসে রেকর্ড ভাঙা তাপপ্রবাহের একটি মাস। এর আগে এত দীর্ঘ সময় গরমে পড়তে হয়নি সাধারণ মানুষকে। অবশেষে আকাশে মেঘ জমিয়ে নামল স্বস্তির বৃষ্টি। ধুয়ে দিয়ে গেল মাসের অসহনীয় গরম। যে বৃষ্টির জন্য কত ইবাদত, কত প্রার্থনা, সে বৃষ্টি এসে প্রশান্তির পরশ বুলালো প্রাণ প্রকৃতিতে। তাপদাহের পরে সকল খেটে খাওয়া মানুষদের এত কষ্টের পরে আজকে এই বৃষ্টি বর্ষণ, আলহামদুলিল্লাহ ঢাকাবাসী আজ অনেক সন্তুষ্ট। অনেক ঠান্ডা লাগতেছে, খুব আরাম লাগতেছে আমাদেরকে। মাশাআল্লাহ, আজকে তো খুব শান্তি লাগতেছে। আল্লাহর রহমত, আল্লাহর দানীয় জিনিস। রাজধানী সহ সারা দেশে কোথাও কোথাও বৃষ্টির সাথে ছিল ঝোড়ো হাওয়া। রাতে বৃষ্টি হওয়ায় দিনে অন্য দিনের তুলনায় তাপমাত্রা কম অনুভব করছেন বলে জানিয়েছেন সাধারণ মানুষ। কালকে তো আল্লাহ তাআলা একটু রহমত করেছে, রাইতে ঝাবার বৃষ্টি একটু হয়েছে, আর আজ একটু ঠান্ডা লাগে। গতকালকে বৃষ্টি ঝড় হওয়ার পরে মোটামুটি আজকে তুলনাভাবে আজকে একটু কম। তবে এই স্বস্তির বৃষ্টির দেখা কি এ মাসেও পাওয়া যাবে? আবহাওয়া অফিস জানালো সুসংবাদ। মে মাসে বাড়বে বৃষ্টিপাতের প্রবণতা। একই সাথে দেখা মিলতে পারে কাল বৈশাখী ঝড়ের, যাতে কমবে দুর্বিষহ গরম। মে মাসেতে সামগ্রিকভাবে 3 থেকে 5টি মৃদু কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এই মাসে দিনের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। আবহাওয়া অফিস জানায়, গত বছরের তুলনায় এবছর এপ্রিলে 81% বৃষ্টি কম হয়েছে। সে কারণেই অনুভূত হয়েছে এমন অতিরিক্ত গরম। মাঝারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। নির্বাচন ঠেকাতে গিয়ে আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন হারিয়েছে বিএনপি। তাই বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম দেখা যায় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, কোনো প্রার্থীর হয়ে প্রশাসন ও নির্বাচনকে প্রভাবিত করবে না আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান।
আসন্ন উপজেলা নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, উপজেলা নির্বাচনে মন্ত্রী এমপিদের স্ত্রী ও সন্তানরা যাতে প্রভাব বিস্তার করতে না পারে সে ব্যাপারে দল ও প্রশাসন সতর্ক রয়েছে। ভাই হোক স্বজন হোক, আমি তাকে দাঁড় করিয়েছি, আমি তার পক্ষে সমর্থন দিচ্ছি কিনা, আমার পার্টি সমর্থন দিচ্ছি কিনা, সেটা হচ্ছে বড় কথা। আমি বা আমার পার্টি যদি না থাকে তাহলে কারো বিচ্ছিন্ন প্রয়াসকে এখানে নির্বাচন প্রভাবিত করার বিষয়ে জড়িত করার কোনো সুযোগ। বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে তিনি বলেন, বেগম জিয়ার মুক্তির দাবিতে বড় কোনো মিছিলও করতে পারেনি দলটির নেতাকর্মীরা। বক্তব্য বিবৃতি ছাড়া মাঠ পর্যায়ে তাদের কোনো কার্যক্রম নেই বলেও মনে করেন তিনি। বিএনপি নিজেরাই এখন বিভক্ত, তাদের দলের বহুদিন ধরে কাউন্সিল নেই, তাদের ঘরোয়া রাজনীতি বলতে গেলে ঝিমিয়ে পড়েছে, নেতা মিল নেই, কর্মীরাও দল আবারও ক্ষমতায় আসবে এ ধরনের আশাবাদ নেতারা ব্যক্ত করলো, কর্মীরা এই আশা কারণ দেখছে না। নির্বাচনের আগে প্রকাশ্যেই ধামকি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছে। আওয়ামী লীগের ৭৫ বছর পূর্তি ও ১৭ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উদযাপনে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান ওবায়দুল কাদের। আমরা সারা দেশে সর্বপর্যায়ে আমরা কর্মসূচি পালন করব। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে সরকার প্রধানের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির সিনিয়র নেতারা বলেছেন, রাষ্ট্র পরিচালনা কে করবেন তা দেশের মানুষই ঠিক করবে। বিএনপিতে নেতৃত্ব সংকট নেই দাবি করে তারা বলেন, শেখ হাসিনার পর আওয়ামী লীগের নেতৃত্ব দেওয়ার কেউ নেই। জনরোষের মুখে পড়ার আগেই আওয়ামী লীগকে ক্ষমতা ছেড়ে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান জানান দলটির নেতারা। মইনুল হাসানের রিপোর্ট। তীব্র তাপদাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষের পাশে দাঁড়াতে রাজধানীর বিভিন্ন স্থানে বিশুদ্ধ পানি, খাবার, স্যালাইন বিতরণ কর্মসূচি অব্যাহত রেখেছে ঢাকা মহানগর বিএনপি নেতাকর্মীরা। উত্তরায় স্থানীয় বিএনপির আয়োজনে এমন এক অনুষ্ঠানে অংশ নিতে এসে প্রধানমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে দলের মুখপাত্র রুহুল কবির রিজভী বলেন, জোর করে ক্ষমতা দখল করে ভোটের নামে জনগণের সাথে উপহাস করছে ক্ষমতাসীনরা। প্রধানমন্ত্রী বলছে যে অনেক রাজনৈতিক দল আমাকে উচ্ছেদ করতে চায়। আমাকে উচ্ছেদ করে কাকে বসাবে? আরে আপনাকে উচ্ছেদ করা আর কাউকে বসানো এই দায়িত্ব কার? কোন রাজনৈতিক দলের নয়, এই দায়িত্ব তো জনগণের। আপনি তার মালিকানা কেড়ে নিয়েছেন, তাকে মালিকানা ফেরত দেন। জনগণই ঠিক করবে কোন রাজনৈতিক দলকে ক্ষমতায় বসাবে না বসাবে। আপনার এই বক্তব্যই তো প্রমাণিত হয় আপনার অধীনে যত নির্বাচন হয়েছে সব দামি নির্বাচন, একতরফা নির্বাচন, জনগণের অধিকার কেড়ে নেওয়ার নির্বাচন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে কারাবন্দী নেতাকর্মীদের মুক্তির দাবিতে সমাবেশে বিএনপির সিনিয়র নেতারা বলেন, শুধু ডান বাম নয়, দেশের সব মানুষ আওয়ামী লীগকে আর এক মুহূর্ত ক্ষমতায় দেখতে চায় না। দ্রব্যমূল্য আপনার মানে এত ঊর্ধ্বগতি, জনগণের দিশাহারা হয়ে পড়েছে। বিনা কারণে রাজনৈতিক নেতাদেরকে জেলে রাখেন। জনগণ যখন রাস্তায় নেমে পড়বে তখন এইসব কথায় কোনো কাজ হবে না, ক্ষমতা আপনাকে ছাড়তেই হবে। দয়া করে অনুগ্রহ করে ছেড়ে দেন, আরেকবার জনপ্রিয়তা যাচাই করেন না, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিন। তীব্র তাপদাহ শুধু প্রাকৃতিক দুর্যোগ নয় এমন অভিযোগ করে দলটির নেতারা বলেন, উন্নয়নের নামে ক্ষমতাসীনদের পরিবেশ ধ্বংস, দুর্নীতি, লুটপাটের মাসুল দেশের জনগণকে দিতে হচ্ছে। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। আগামী মাস থেকে বিদেশি জনবল না নেওয়ার ঘোষণা দিয়েছে মালয়েশিয়া সরকার। আপাতত স্থগিত হলেও শিগগিরই বাংলাদেশি কর্মীদের জন্য দেশটির শ্রমবাজার উন্মুক্ত হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। তবে মালয়েশিয়ার এই সিদ্ধান্তের কারণে দেশের রিজার্ভে প্রভাব পড়ার শঙ্কা জানিয়ে স্থগিতাদেশ তুলতে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
বাংলাদেশের অভিবাসী কর্মীদের জন্য সৌদি আরবের পর বড় শ্রমবাজার মালয়েশিয়া। 2022 সালে উন্মুক্ত হওয়ার পর প্রায় 4.5 লাখ কর্মী গেছেন দেশটিতে। যাওয়ার প্রক্রিয়ায় আছেন আরও 20,000। পূর্বের চাহিদাপত্র অনুযায়ী প্রবাসী কর্মীদের 31 মের মধ্যে মালয়েশিয়া পৌঁছাতে হবে। দেশটির ইমিগ্রেশন বিভাগের হিসেবে মালয়েশিয়ায় মোট প্রবাসী কর্মীর সিংহভাগই বাংলাদেশি। সেখানে কিছু কিছু কর্মীর কাজ না পাওয়া প্রসঙ্গে উদ্বেগ জানিয়ে একটি প্রতিবেদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন। তবে বৈধভাবে যাওয়া কর্মীদের মধ্যে খুব কমই কর্মহীন বলছেন খাত সংশ্লিষ্টরা। যারা ট্যুরিস্ট ভিসাতে গেছে, স্টুডেন্ট ভিসাতে গেছে, ট্রেনিং ভিসাতে গেছে বা ক্যাটাগরি 1, 2, 3 বিভিন্ন ক্যাটাগরিতে গেছে, তারা যায় ওখানে প্রবলেম পড়েছে। সকল অভিবাসন প্রক্রিয়া সম্পন্ন করে যে সমস্ত ওয়ার্কার গিয়েছে তাদের ভিতরে কোনো প্রবলেম নাই। 31 তারিখের পরে যেহেতু কোনো দেশ থেকে লোক আসবে না, সুতরাং তাদের জবের কোনো প্রবলেম হওয়ার কথা না। বিশ্লেষকরা বলছেন বাংলাদেশ, নেপাল ও ভারত সহ যে 14টি দেশ থেকে কর্মী নেওয়া হয়েছে তাদের সুষ্ঠু ব্যবস্থাপনার মধ্যে আনতে এমন উদ্যোগ নিয়ে থাকতে পারে দেশটি। কিছু কিছু কর্মী যারা রয়েছেন তারা নিজেদের মধ্যে কিন্তু মনে করে তারা এগ্রিকালচারে গিয়েছে, তারা ফ্যাক্টরিতে কাজ করতে চায়, তারা কনস্ট্রাকশনে গিয়েছে, তারা ব্যবসা বাণিজ্য করতে চায়। এই ধরনের মানসিকতা যদি কোনো কর্মীর থেকে থাকে, তারা এটা করলে কিন্তু দেখা যাবে তারা নিজেরাও কিন্তু সেখানে কাজ খুঁজে পাবে না। সাময়িক এই স্থগিতাদেশ আগামী কয়েক মাসের মধ্যে কেটে যাবে বলে আশা জনশক্তি রপ্তানিকারকদের। তবে আবারও বেশি কর্মী পাঠাতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশ্লেষকদের। স্থগিতাদেশ শুরু হওয়ার সাথে সাথে আমরা যাতে আবার নতুনভাবে বেশি করে কর্মী প্রেরণ করতে পারি এবং আমরা যাতে আমাদের যারা এখানকার প্রশাসনিক কাঠামোর সাথে জড়িত সরকারের যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলো রয়েছে, ফরেন মিনিস্ট্রি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, দ্রুততার সাথেই মালয়েশিয়ান গভর্নমেন্টের সাথে তারা ডিপ্লোমেটিক আলাপ আলোচনার মাধ্যমে আমাদের শ্রমবাজার যাতে আমরা আবারও নতুন করে বেশি কর্মী প্রেরণ করতে পারি সেদিকে কিন্তু আমাদের নজর দিতে হবে। এইবার তো হয়ে গেছে 14 দেশের জন্য স্থগিত, আর আগে ছিল বাংলাদেশের জন্য এবং সেটাকে ফ্রিজ করেছিল তারা। সেই জন্য আমি মনে করি যে এটা খুব শীঘ্রই শ্রমবাজার চালু হবে। তাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরে এবং প্ল্যান্টেশন সেক্টরে কিন্তু এবার কম লোক গিয়েছে, যেটা নাকি নতুন অ্যাপ্রুভালে প্ল্যান্টেশন অ্যান্ড এগ্রিকালচার সেক্টর খুব বুমিং হবে এবং এই সেক্টরে আমরা মনে করতেছি সেপ্টেম্বর অনওয়ার্ড হিউজ পরিমাণ লোক যাবে। স্থগিতাদেশ তুলতে এবং কর্মী প্রেরণ নিয়ে দুই দেশের মধ্যে দ্রুত বৈঠক হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা। সাধারণ রোগীদের মতো 10 টাকায় টিকিট কেটে চোখের পরীক্ষা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে চোখের পরীক্ষা করান তিনি। এ সময় প্রধানমন্ত্রীর সাবেক স্বাস্থ্য উপদেষ্টা ও বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ মোদাসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার গোলাম মোস্তফা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক তার সাথে ছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বাংলাদেশ উত্থাপিত শান্তির সংস্কৃতি শীর্ষক রেজলিউশনটি সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। 112টি দেশ এই রেজলিউশনটিতে কো স্পন্সর করেছে। নিউ ইয়র্কে স্থানীয় সময় বৃহস্পতিবার জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত বাংলাদেশের পক্ষে রেজলিউশনটি উত্থাপন করেন। স্থায়ী মিশন বলছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রথম মেয়াদে 1999 সালে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে শান্তি সংস্কৃতির ঘোষণা এবং এ বিষয়ক কর্মসূচি গৃহীত হয়। রাজধানীতে তাপদাহের প্রভাব সামান্য কমলেও নিত্যপণ্যের বাজারে উত্তাপ মোটেও কমেনি, বরং নিত্যপণ্যের দামের পারদ সবসময় ঊর্ধ্বমুখী। কুরবানির ঈদের আরও 1.5 মাস বাকি থাকতেই বাড়তে শুরু করেছে মশলার দাম। এদিকে 4 দিনের ব্যবধানে নাগালের বাইরে পেঁয়াজ, আদা ও রসুনের দামও আরও জানাচ্ছেন হুমায়ুন চিশতি। এমনিতেই স্মরণকালের ভয়াবহ তাপদাহে অতিষ্ঠ জনজীবন, তার উপর নিত্যপণ্যের দামের ঊর্ধ্বগতিতে বেসামাল সাধারণ মানুষ। আমার দরকার ছিল 1 কেজি, আমি সেখানে খরচ মিনিমাইজ করার জন্য আমি 1/2 কেজি নিলাম। আমরা কিভাবে চলবো, বাংলাদেশে কি হচ্ছে, সামনে কি হবে, মাথায় কিছু খেলতেছে না। বাজারে সবজির সরবরাহ প্রচুর, অথচ কোনো সবজি 50-60 টাকার নিচে নেই। সবচেয়ে কম দামি সবজি হিসেবে পরিচিত পেঁপেও এখন 60 টাকা কেজি। আবারও বাড়ছে পেঁয়াজের দাম। পাইকারি বাজারে প্রতি কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। বেড়েছে রসুন ও আদার দামও। পেঁয়াজের দাম বাড়া, আদার দাম বাড়তি, এইভাবে হইলে আমরা চলি কিভাবে? মুকামের দাম বেশি থেকে এখানে দাম বেশি। 4 দিন আগে বেশি আপনার 150 টাকা কেজি,
আজকে আপনার 180 টাকা কেজি বেচেছে, আধা বেচেছে আপনাকে 200 টাকা। কোরবানির ঈদের আরো 1.5 মাস বাকি, অথচ এর মধ্যেই বেড়ে গেছে মশলার দাম। 1 কেজি এলাচের দাম বেড়েছে কেজিতে 1300 থেকে 1500 টাকা। লবঙ্গ, দারচিনি, এলাচি অনেক বাড়ছে। 1 কেজি এলাচিতে 1200-1300 টাকা। সাধারণত প্রথম শুক্রবার মাসের বাজার সেরে নিতে রাজধানীর কাউরান বাজারে লোকজনের ভিড় একটু বেশি থাকে, অথচ মাসের প্রথম ছুটির দিনে এই বাজার প্রায় ক্রেতা শূন্য। লোকজন আসলে কেনাকাটা বাড়লে আমাদের ব্যবসা চাঙ্গা, লোকজন না আসলে আমাদের ব্যবসা কি হবে। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মুরগির দামও। ব্রয়লার 210 টাকা কেজি, সোনালী 380 টাকা কেজি। সব মুরগির দাম কিন্তু এখন খুব বেশি আছে, কেজিতে 20 টাকা করে বেশি। তবে এত সবের মধ্যে কিছুটা স্বস্তির খবর হলো কমেছে ডিমের দাম। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সবুজ ও পরিচ্ছন্ন নগর গড়তে ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। ব্যবহৃত প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটের মতো বর্জ্য কাউন্সিলর কার্যালয়ে জমা দিয়ে মিলবে নগদ অর্থ। ডিএনসিসির আওতাধীন রিকশা চালকদের মাঝে ছাতা, পানির বোতল ও স্যালাইন বিতরণকালে পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবার হুঁশিয়ারিও দেন ডিএনসিসির মেয়র আতিকুল ইসলাম। দেখুন মুস্তাফিজুর রহমানের রিপোর্ট। তীব্র তাপদাহে রিকশা চালকদের স্বস্তির পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় 35,000 ছাতা ও বিশুদ্ধ পানির বিতরণের উদ্যোগ নেয় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। কার্যক্রমের উদ্বোধন শেষে ঢাকাকে ক্লিন ও গ্রিন সিটি করতে পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র। উদারত আহ্বান জানাবো, আমরা যে গাছ লাগাচ্ছি তার পাশাপাশি আপনারাও যেন এই গাছগুলোকে যেন যত্ন নেন। আমরা গাছ লাগাচ্ছি, কিন্তু যদি নাগরিকরা যদি এগিয়ে আসে এবং যেই দোকানের সামনে বা যেই বাড়ির সামনে গাছ লাগাচ্ছি সেই গাছগুলোকে যদি আপনারা যদি দায়িত্ব নিয়ে যদি পরিচর্যা করেন তাহলে কিন্তু গাছগুলো বেঁচে যায়। সামনের বর্ষা মৌসুমে এডিস মশা মোকাবেলায় নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দেন তিনি। এডিস মশার কিন্তু চ্যালেঞ্জও কিন্তু চলে আসছে, তাই যার যার বাসা বাড়ির ছাদ, বিভিন্ন ধরনের ফুলের টব, অব্যবহৃত টায়ার যা কিছু আছে, কমোড, সব কিছু আপনারা আমাদেরকে দিন। চিপসের প্যাকেট, ডাবের খোসা, রঙের কৌটা, টায়ার যা কিছু আপনারা দিবেন আমরা ইমিডিয়েটলি ক্যাশ টাকা দিয়ে দিব। ঢাকার সড়ক জুড়ে কৃত্রিম বৃষ্টির পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে দেওয়া হচ্ছে 3টি করে বিশুদ্ধ পানির রিকশা। এছাড়া বস্তির বাসিন্দাদের জন্য 9টি স্থানে করা হচ্ছে কুলিং জোন। মুস্তাফিজুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। তরুণদের মধ্য থেকে বের হয়ে আসবে আগামী দিনের প্রতিশ্রুতিশীল কণ্ঠ ও নৃত্যশিল্পী। এটিএন বাংলা আগামীর তারকা সিজন 2 এর মাধ্যমে মেধাবী শিল্পী বের করে আনার সেই চেষ্টা করছে বলে জানান আয়োজকরা। মিজান শাহজাহানের রিপোর্ট। বাংলাদেশ, ভারত সহ 10টি দেশের অংশগ্রহণে একই মঞ্চে গান ও নৃত্য প্রতিযোগিতার এই আয়োজন। এটিএন বাংলার এফডিসি স্টুডিওতে আগামীর তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের প্রথম পর্বে অংশ নেয় 20 জন করে প্রতিযোগী। বিচারকদের চূড়ান্ত রায়ে নির্বাচিত গানে 10 ও নৃত্যে 10 প্রতিযোগীকে নিয়ে শনিবার অনুষ্ঠিত হবে চূড়ান্ত প্রতিযোগিতা। এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ডক্টর মাহফুজুর রহমান উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন বলে জানান আয়োজকরা। আগামী তারকার সিজন 2 শুরু হয়েছিল 9টি বিভাগীয় শহরে 1,20,000 শিল্পীদের নিয়ে বাছাই করে করে আজকে গ্র্যান্ড ফাইনালের প্রথম পর্ব। উপমহাদেশে যারা নাচকে কোথায় নিয়ে গেছে তাদের সম্বন্ধে জানা, গানটা আমরা যে গানগুলো করব সেই গান সম্বন্ধে জেনে আশাটা আর কি, সেটাই আমরা চাই। মিডিয়া, সিনেমা সবকিছু তারাই চালাবে, তাদের মধ্যে বড় বড় স্টার তৈরি হবে, কবরী তৈরি হবে, রাজ্জাক তৈরি হবে। আর আমরা সেই প্রত্যাশা অবশ্যই রাখি যে আমাদের ছাড়িয়ে যাবে তারা। প্রতিযোগিতায় বিচারক হিসাবে যেমন আছেন প্রখ্যাত সঙ্গীত শিল্পী রফিকুল আলম, ফাতেমাতুজ জহুরা, নৃত্যশিল্পী লুবনা মরিয়ম, তেমনি আছেন ভারতের নৃত্যশিল্পী অমৃতা দাস। এই দুই বাংলার মধ্যে কোথাও গিয়ে আমাদের সবকিছুর মধ্যে এমন একটা অদ্ভুত মিল রয়েছে যে ভীষণ ভালো লাগে। এখানে এসে মনে হয় বাড়িতেই রয়েছি। নতুনদেরকে তো সবসময় আমরা সবাই এনকারেজ করি, চাই যে নতুনরা করুক, কারণ ওরা তো আমাদেরই সন্তান। নৃত্যশিল্পী আসা উচিত যারা প্রতিযোগিতা করার মতো একটা মান নিয়ে আসবে। আগামী তারকা সিজন 2 এর গ্র্যান্ড ফাইনালের পর্বগুলো আগামী সপ্তাহ থেকে এটিএন বাংলায় সম্প্রচার করা হবে বলে জানান আয়োজকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।
প্রসূতি মা ও শিশুর সেবায় এবার রাজধানীর মুগদা হাসপাতালে চালু হচ্ছে অপস আইসিইউ সেবা। জটিল অবস্থায় নবজাতক শিশু ও মায়ের জন্য থাকবে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, থাকবে আধুনিক সব মেশিনারিজ এবং অভিজ্ঞ চিকিৎসকদের সেবা। হাসপাতালটির পরিচালক জানান, আধুনিক এই সেবায় কমবে প্রসূতি, মা এবং শিশু মৃত্যুর হার। দেখুন তরিক ইসলামের রিপোর্ট। রাজধানীর মুগদা হাসপাতাল 2013 সালে চালু হওয়া 500 শয্যার এই হাসপাতালটিতে প্রতিদিন চিকিৎসা নিতে আসেন হাজারো রোগী। বিশেষ করে ডেঙ্গুর প্রকোপ ও করোনা মহামারীতে জনগণকে চিকিৎসা দিতে বিশেষ ভূমিকা রাখে এই হাসপাতালটি। জনগণকে সেবা দিতে এবার এই হাসপাতালে চালু হতে যাচ্ছে অপস আইসিইউ, যেখানে একই জায়গায় সকল সুবিধা পাবেন প্রসূতি মা ও শিশু। একটি প্রসূতি মায়ের যত ধরনের ঝুঁকি থাকতে পারে, সেটা গর্ভ রিলেটেড, প্রেশার রিলেটেড, অন্য যে কোনো সব সুযোগগুলো এখানে সে অ্যাভেল করতে পারবে। যেমন অপারেশন থিয়েটার যদি হয়, আমি আপনাকে নিয়ে যাবো, এই যে ওয়ালটা দেখছেন এর পাশে অপারেশন থিয়েটার, মানে তাকে অপারেশন থিয়েটার থেকে আইসিইউতে আসতে সময় লাগবে 30 থেকে 35 সেকেন্ড। কোনো ক্রাইসিস তৈরি হবে, সঙ্গে সঙ্গে রোগীটা এখানে ঢুকে যাবে। এখানে আমার আইসিইউর যে স্পেশালিস্ট তিনি আছেন, গাইনোকোলজিস্ট আছেন, এরপর যদি মাল্টিডিসিপ্লিনারি অ্যাপ্রোচ তারাও চলে আসবেন, কারণ এটা গাইনি ওয়ার্ডের ভিতরে থাকতে হবে অপস আইসিইউর সঙ্গে। অপস আইসিইউ, অপস ওটি একসঙ্গে আছে। চলতি মাস থেকে জনসাধারণ বিশেষ এ সেবা পাবেন বলে জানান হাসপাতালটির পরিচালক। সারা বাংলাদেশে মাত্র 5টি হাসপাতালে এটা চালু হবে। ঢাকা মেডিকেল কলেজে চালু হয়েছে, মিডফোর্ডে চালু হয়েছে, মুগদা হচ্ছে তৃতীয় হসপিটাল যেখানে এই সেবাটি আমরা অতি দ্রুতই চালু করে দিচ্ছি। আমরা আশা করি মে মাসের শেষের দিকে আমরা ইনশাল্লাহ তাদেরকে হাসি মুখ এখানে বরণ করতে পারবো। শুধু তাই না, হাসপাতালে সেবা নিতে আসা যে কোনো জটিল রোগীর জন্য রয়েছে ওয়ান স্টপ ইমার্জেন্সি ক্রাইসিস ও সেক। আছে আলাদা ল্যাব টেস্ট ইউনিট, যেখানে নিরবিচ্ছিন্নভাবে সেবা দেওয়া হয় যে কোনো জটিল রোগীকে। যে কোনো জরুরি রোগী জরুরি বিভাগে ঢোকার পরে ইএমও সাহেবের কাজ হচ্ছে কনসালটেন্ট মহোদয়কে অবহিত করা। উনি দেখে ডিসিশন দিবেন যে এটা আইসিইউতে যাবে না এইচডিইউতে, তারপরে ওনার ট্রিটমেন্ট শুরু করবেন। এখানে আমার ল্যাব আছে, পরীক্ষা হবে, ওনার সিদ্ধান্ত নেবেন যে রোগীটা আসলে এখানেই থাকবে না উপর উঠবে। কারণ এটা ট্রানজিট জোন, এখানে রোগী আসে সাময়িক, তাকে সর্বোচ্চ কেয়ার দিয়ে তাকে নিশ্চিত করা যে না আমরা আপনার জন্য কিছু করতে পারলাম, এরপরে ডিসিশনটা পরবর্তীতে সরে যাবে। প্রসূতি মা ও শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সেবা প্রদানের মাধ্যমে সরকারের এসডিজি বা দীর্ঘমেয়াদী উন্নয়ন লক্ষ্যমাত্রা পূরণে বিশেষ ভূমিকা রাখবে বলে জানান হাসপাতালটির পরিচালক। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তিগত উদ্যোগে সংস্কার করা হয়েছে প্রায় 500 বছরের পুরনো পাবনার চাটমোহরে শেরোজ জামে মসজিদ ও ঈদগাহ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমানের ব্যক্তিগত উদ্যোগে মসজিদটিকে সুন্দর করে গড়ে তোলায় খুশি স্থানীয়রা। শুক্রবার এলাকাবাসীর আমন্ত্রণে দুর্যোগ অধিদপ্তরের মহাপরিচালক সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ জুমার নামাজ আদায় করেন সংস্কার করা ওই মসজিদে। মনির হোসেন তপুর রিপোর্ট। ঐতিহ্যবাহী চাটমোহরের এই মসজিদটি অনেক বছর ধরে অবহেলা ও অযত্নে ছিল। নামাজ আদায়ের কোনো ব্যবস্থাই ছিল না এখানে। সেই চেহারা অল্প সময়ের মধ্যেই বদলে দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান। 1 যুগ আগে এই উপজেলার ইউনো থাকা অবস্থায় মসজিদ ও ঈদগাহ ময়দানটি সংস্কারের উদ্যোগ নেন তিনি। এলাকার লোক বলেছে এখানে একটা মসজিদ করেন এবং এই পুরান অংশটা ভাঙার জন্য আমাকে বলেছিল, যেহেতু মসজিদের পুরান অংশটা অপসারণ করার জন্য। আমি যেহেতু এটার ঐতিহাসিক গুরুত্বটা বুঝতে পেরেছি, হয়তো পৃথিবীর মধ্যে এইটাই হচ্ছে ক্ষুদ্রতম একটা মসজিদ, কারণ 5 জন লোক কেবলমাত্র নামাজ পড়তে পারে যে স্পেস আছে। আমি সেই ঐতিহাসিক সেই নিদর্শনটা ভিতরে সংরক্ষণ রেখে এবং এইটার অংশ তো ইমামের জায়গা রেখে বাকি অংশটায় এখন প্রায় 200-250 লোক নামাজ পড়তে পারে একত্রিতভাবে। এখন দোতলা করার প্রয়োজন, কিন্তু আমার দৃষ্টিতে এখানে ঈদের সময় যে পরিমাণ লোক 2 ঈদে জমায়েত হয়, ঈদগাহটা আরও বড় করলে, আরও জমি বাড়িয়ে এটা ঈদগাহ সম্প্রসারণ করলে এটা এই এলাকায় আরও আনন্দ সহকারে ঈদের নামাজ উদযাপন করতে পারবে। এলাকাবাসী খুশি হয়ে মহাপরিচালকের ছেলের নামে এই মসজিদের নাম দিয়েছেন শেহরোজ মসজিদ ও ঈদগাহ ময়দান। এর আরও সম্প্রসারণে জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান মহাপরিচালক। মনির হোসেন তপু, এটিএন বাংলা, পাবনা। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দেশের সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান নিজামুল হক নাসিম। জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনায় সিনিয়র সাংবাদিকরা বলেন, গণমাধ্যম কর্মীদের জীবনমান ও সাংবাদিকতা পেশার উন্নয়নে প্রতিষ্ঠানের মালিক সম্পাদকদের আরও আন্তরিক হতে হবে। তাহলে দেশ ও মানুষের কল্যাণে গণমাধ্যম কর্মীরা আরও বেশি ভূমিকা রাখতে পারবে।
চেষ্টা, প্রত্যয় ও সুশিক্ষায় শিক্ষিত হয়ে আগামীতে সুনাগরিক হিসেবে তৈরি হতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন পিএইচপি ফ্যামিলির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান 21শে পদকজয়ী সুফি মোহাম্মদ মিজানুর রহমান। রাজশাহীতে ক্রিয়েটিভ শিক্ষা পরিবারের শিক্ষার্থী সংবর্ধনা ও দ্য মখদুম ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে ক্রিয়েটিভ পরিবারের সভাপতি সুফি ডাক্তার সুরায়েত রহমান রক্তিম, ইউনিভার্সিটি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সের পরিচালনা পর্ষদের সদস্য আমির হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও কবি সুফি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী সন্ত্রাস বিরোধী বিশেষ ট্রাইব্যুনালের বিচারক এনায়েত কবি সরকার উপস্থিত ছিলেন। কোনো কাজ করার আগে আমি যদি মনে করি এই কাজটা আমি করতে পারবো না, আমি জীবনে কোনোদিন সেই কাজ করতে পারবো না। আর যে কোনো কাজ আসুন আমার সামনে, আমি দৃঢ়তার সাথে, আত্মপ্রত্যয়ের সাথে আমি যদি মনে করি এই কাজটা আমি করব, এই কাজটা আমি অবশ্যই করব। যদি আমার পূর্ব নির্ধারিত আমার মধ্যে সেরকম শক্তি ছিল না, কিন্তু আমি কাজটা যেহেতু আমার ডিটারমিনেশন, আমার ইন্টেনশন, আমি সেই কাজটা করতে পারব। মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন বিএনএম। চতুর্থ শিল্প বিপ্লব ও বাংলাদেশের শ্রমিকদের নিয়ে বিএনএম এর ভাবনা শীর্ষক সভায় প্রধান অতিথি ছিলেন দলের মহাসচিব ডক্টর মোহাম্মদ শাহজাহান। এ সময় বক্তারা চতুর্থ শিল্প বিপ্লবের সময়টিতে দেশের অগ্রগতি ত্বরান্বিত করতে শ্রমিকদের অধিকার নিশ্চিত করার প্রতি গুরুত্ব আরোপ করেন। সভায় দলের চেয়ারম্যান শাহ মোহাম্মদ আবু জাফর অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। বড় পরিসরে নতুন করে উদ্বোধন করা হলো বিশ্বমানের গিটারের শোরুম। রাজধানীর পান্থপথে বসুন্ধরা শপিং মলের লেভেল 1-এর এই গিটার সেন্টারে বিভিন্ন দেশের ব্র্যান্ডেড গিটার স্থান পেয়েছে। এর প্রতিষ্ঠাতা সম্রাট সরকার জানান, 16টি দেশের বিশ্বমানের গিটার সহ অন্যান্য সব ইনস্ট্রুমেন্ট পাওয়া যাবে এখানে। আর উদ্বোধন উপলক্ষে 2 দিন বিশেষ ছাড় রাখা হয়েছে সব বাদ্যযন্ত্রে। খায়রুল ইসলামের রিপোর্ট। নানাবয়সী গিটারিস্টদের উপস্থিতিতে উদ্বোধন করা হলো আন্তর্জাতিক মানের গিটার বিক্রেতা প্রতিষ্ঠান গিটার সেন্টারের। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় গিটার প্রেমীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছিল বিক্রয় কেন্দ্রটি। পছন্দের ও বিদেশি ব্র্যান্ডের গিটার কিনতে পেরে খুশি গিটার প্রেমীরা। প্রত্যেকটা কাস্টমার যেন তার প্রোডাক্টটি ভালো মতো পছন্দ করে নিতে পারে, এই জন্য আমরা রিওপেন করে বড় পরিসরে এখন আমরা এখানে চলে আসি। নতুন কম্পোজার, নতুন সিঙ্গার অনেকেই আসছেন, বাড়ছে, মিউজিকের চর্চাটা হচ্ছে। বিশ্বের 16টি দেশের ভালো মানের গিটার সহ এখানে রয়েছে সাউন্ড সিস্টেম, রুম স্টুডিওর যাবতীয় ইনস্ট্রুমেন্ট। আমার স্কুলের মেম্বাররা যখন এখান থেকে কোনো কিছু পারচেস করে তখন দেখা যাচ্ছে ভালো একটা মানে ডিসকাউন্ট দিয়ে দিচ্ছে, এটা ওদের জন্য অনেক বড় পাওয়া। আমি ইসলামিক অঙ্গনে কিছু সাউন্ড ডিজাইনিংয়ের কাজ করি, সেই সুবাদে 2022 থেকে এখানে আমার আসা। এর পর্যন্ত আমি প্রায় 10-12টা গিটার এখান থেকে নিয়েছি, সামনেও নিব ইনশাল্লাহ। বড় পরিসরে নতুন করে উদ্বোধন উপলক্ষে 2 দিন ব্যাপী সব বাদ্যযন্ত্রে বিশেষ ডিসকাউন্ট দিচ্ছে প্রতিষ্ঠানটি। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ফিলিস্তিনপন্থীদের বিক্ষোভ নিয়ে এবার মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিক্ষোভকারীদের আইনের শাসন বজায় রাখার আহ্বান জানান তিনি। স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে দেয়া এক বিবৃতিতে বাইডেন এ আহ্বান জানান। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে তুমুল বিক্ষোভ চলছে। যুক্তরাষ্ট্র জুড়ে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে 2200 জনেরও বেশি বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। এদিকে মেক্সিকোর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও গাজায় নৃশংস হামলা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে। এবার পার্টিক্স খেলার খবর।
চট্টগ্রামে প্রথম টি-20তে বাংলাদেশের বোলিং তোপে বিপর্যয়ে পড়েছে জিম্বাবুয়ে। টস হেরে ব্যাটিংয়ে নেমে 8 রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর দলের 36-এ বিদায় নেন জয় লর্ড গাম্বি, ব্রায়ান বেনেট আর সিকান্দার রাজা। টাইগার বোলারদের গতি আর স্পিনে উইকেটে থিতু হতে পারেনি সফরকারীরা। তাতে 41 রানে 7 উইকেট হারায় জিম্বাবুয়ে। এর মধ্যে 2টি করে উইকেট নেন মেহেদী হাসান, তাসকিন আহমেদ আর মোহাম্মদ সাইফুদ্দিন। শেষ খবর পাওয়া পর্যন্ত জিম্বাবুয়ের সংগ্রহ 8 উইকেটে 117 রান। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান স্পোর্টিং ক্লাবকে 9 রানে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেড। ফতুল্লায় টস জিতে ব্যাটিংয়ে নেমে 54 রানে 3 উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে আবাহনী। এরপর 91 রান করে সাব্বির ফিরলেও 101 বলে 133 রানের ইনিংস খেলেন অধিনায়ক সৈকত। তাতে 103 রানের পুঁজি পায় ধানমন্ডির এই ক্লাবটি। জবাবে 198 রানে 6 উইকেট হারিয়ে বড় পরাজয়ের শঙ্কায় পড়ে মতিঝিল পাড়ার ক্লাবটি। কিন্তু রুবেল মিয়ার 65 আর আবু হায়দার রনির 27 বলে 40 রানের ঝড়ে 6 উইকেটে 294 রান তোলে মোহামেডান স্পোর্টিং ক্লাব। অন্তত আবাহনী লিমিটেডের পক্ষে ওন দ্য ম্যাচ বাই 9 রানস। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম জানিয়ে দিচ্ছি আরও একবার। তাপ প্রবাহের কারণে 25 জেলায় শনিবারও বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান। রোববার খুলবে প্রাথমিক বিদ্যালয়। 6 মের পরে কমবে গরম, বলছে আবহাওয়া অফিস। আগুন সন্ত্রাস করে জনসমর্থন হারিয়েছে বিএনপি, দাবি ওবায়দুল কাদেরের। নিরপেক্ষ নির্বাচন দিয়ে জনপ্রিয়তা যাচাইয়ের আহ্বান রিজভির। আগামী মাস থেকে বিদেশি জনবল নেবে না মালয়েশিয়া সরকার। বাংলাদেশি কর্মীদের জন্য শিগগিরই শ্রমবাজার উন্মুক্ত হবে, আশা জনশক্তি রপ্তানিকারকদের। কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। কুরবানির ঈদের 1.5 মাস আগে থেকেই চড়া মশলার বাজার। এলাচের দাম বেড়েছে কেজিতে 1,500 টাকা। পেঁয়াজ, আদা, রসুনের মূল্য ঊর্ধ্বমুখী। এবং প্লাস্টিকের বর্জ্য কাউন্সিলর অফিসে জমা দিলেই মিলবে নগদ অর্থ। সবুজ ও পরিচ্ছন্ন রাজধানী গড়তে ঢাকা উত্তর সিটির ভিন্নধর্মী উদ্যোগ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। আল্লাহ হাফেজ।